সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 5,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি, মোবাইল অপারেটরদের সঙ্গে আইনি লড়াইয়ে এনবিআর। 2 সরকারি কর্মকর্তা সহ 22 জনের বিরুদ্ধে মামলা, 40 জনের ডিলারশিপ বাতিল, 10 টাকা কেজি দরে চালের প্রজেক্ট। বাংলাদেশ প্রতিদিন, দূরত্ব বাড়ছে র্যাব পুলিশের, র্যাব প্রধানের অভিযোগ বিষয়টি বড় কিছু নয়, স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি। মানব জমিন, 30 ভিডিও ফুটেজ বিশ্লেষণ, সেই সিরিয়াল কিলারকে খুঁজছে পুলিশ। আমাদের সময়, দারিদ্র্য জয় দেখে অভিভূত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতেই রাসেলকে হত্যা করা হয় প্রধানমন্ত্রী। সকালের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও কর্মস্থলে থাকেন না পায়রা বন্দর প্রকল্প পরিচালক অফিস করেন ঢাকায়। জয় দিন, ক্লোন সিমে হুমকির হিড়িক, দিশেহারা গোয়েন্দারা। মানবকণ্ঠ, বিদায়ের সুর আওয়ামী লীগের। আলোকিত বাংলাদেশ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, $200 কোটি দেবে বিশ্বব্যাংক। সরকারের উন্নয়ন কর্মসূচিতে পূর্ণ আস্থা রয়েছে কিম। দৈনিক ইনকিলাব, আমাদের ছেলে মেয়েদের হতে হবে মানুষের মতো মানুষ, আম্মা আব্বা বলে হতবিহ্বল হয়ে পড়ত রাসেল প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, গণপরিবহনে বিড়ম্বনা, ভাড়া আদায় স্বেচ্ছাচারিতা, পর্যাপ্ত পরিবহনের অভাব, বেপরোয়া চালানো লক্কর ঝক্কর বাস। দৈনিক দিনকাল, 10 টাকার চাল নিয়ে হরিলুট। বণিক বার্তা, বাংলাদেশের আছে অসাধারণ সম্ভাবনা, কিম। দৈনিক সংগ্রাম, রাতারাতি কোটিপতি সুজয় বিশ্বাস, বাংলাদেশি তরুণীদের পাচার। দৈনিক করতোয়া, রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ হবে আজকের শিশুদের জন্যই। দ্য ইন্ডিপেন্ডেন্ট, মাল্টিপল এমআরপিস, নো প্রবলেম। বাংলাদেশ টুডে, build yourself as worthy citizens, Prime Minister to children. The Financial Express, frequency of power outrage on rise. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। প্রধান শিরোনাম আজও মূলত বিশ্বব্যাংকের প্রধানের যে বাংলাদেশ সফর, সেটি ঘিরে পাশাপাশি অন্য বিষয়গুলো রয়েছে। তো যেমন দেখে আসছি যে তিনি বাংলাদেশের দারিদ্র জয় বা দারিদ্র মোকাবেলার ঘটনায় অভিভূত হয়েছেন। আর এটি দেখতে পাচ্ছি যে জলবায়ু মোকাবেলায় আরো $200 সহায়তার কথা এসছে। এই দুটো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুটো বিষয়, এবং এর মধ্যে একটা অংশ আছে এটা রাজনীতি অংশ, কারণ বিশ্বব্যাংকেরও একটু যেভাবে বাংলাদেশের সঙ্গে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েছিল, এটা বিশ্বব্যাংকের ভাবমূর্তির ক্ষেত্রেও অতটা সফল না। আর একটা বিশ্বব্যাংকের সুনাম, গরিব দরিদ্র দেশের উপরে তারা যে চাপ সৃষ্টি করে, এটাও রয়েছে। তো সেটা থেকে তারা সরে আসতে চায়, ঝগড়াটা থামাতে চায়। অন্য বিষয় যে টাকাটা দিয়েছে এটা এমন বড় কিছু না। আর বাংলাদেশের দারিদ্র বিমোচন দেখে তারা অভিভূত হয়েছে, এটা বিশ্বব্যাংকের টাকার কোনো প্রকল্প না। এটা বিশ্বব্যাংকের সঙ্গে এই দারিদ্র বিমোচনের সম্পর্ক কম, অতি দারিদ্র বিমোচনের সঙ্গে তো কোনো সম্পর্কই নাই। সেদিক থেকে বাংলাদেশের সাফল্য রয়েছে, কিন্তু এটাতে সরকারি কার্যক্রমও কিন্তু খুব একটা বড় না। বিশ্বব্যাংক তো কেবল সরকারকেই দেয়, তো বরং বেসরকারি সংস্থারা বাংলাদেশে এই কাজটা অনেক ভালোভাবে করেছে, এবং অন্যান্য দাতা সংস্থার সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি ছিল। তো বিশ্বব্যাংক যদি বাংলাদেশের অতি দারিদ্র বিমোচন, যেটা এখনো বাংলাদেশে রয়েছে, এবং দারিদ্র বিমোচনের যে নিচের অংশটা আছে, সেটার জন্য যদি অর্থ সহায়তা করে তো খুব ভালো কথা। অন্য জিনিসটা হচ্ছে জলবায়ু দূষণ প্লাস উষ্ণায়ন, এই দুটো খুব বড় সমস্যা, এবং এই দুটো সমস্যা আমরা এখনো কিন্তু তাকাচ্ছি না এই কারণে যে সম্ভবত আমরা ভাবছি যে আমাদের চোখের সামনে কোনো কিছু একটা ভয়াবহ দুর্যোগের মতো দেখতে পাবো, তখনই আমরা তাকাবো। এটা দুঃসংবাদ হিসেবে আমি মনে করি। এবং আমাদের দেশে পরিবেশগত যেসব সমস্যা, সেগুলি কোনোটার দিকে তাকাই না। আমরা রামপাল নিয়ে এত কথা বলছি কারণ রামপালের সঙ্গে রাজনীতি জড়িত, এবং সেটা হচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থাৎ ভারত আসবে কি আসবে না, এবং সেই অর্থে তাহলে আওয়ামী লীগ সরকার কি করবে কি করবে না, এরকম একটা সমীকরণ হিসেবে দাঁড়িয়ে গেছে। আজকে আপনি জানেন যে তেল গ্যাস কমিটির সদস্যদের উপরে পুলিশ গরম পানি ঢেলেছে, তাদের উপরে টিয়ার গ্যাসও মেরেছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এইটাই হয়ে গেছে এখন একটা বড় একটা বিষয়। তো এই বাস্তবতাটাকে দেখা দরকার।
কিন্তু পরিবেশের যে আমাদের সমস্যা, বড় বড় সমস্যা, রামপাল বড় সমস্যা, আমাদের যদি সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় তাহলে খুব বড় সমস্যা, না হয় এরকম প্রমাণ এখন সরকারকে দিতে হবে। মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে। 20 বছর আগে আমরা যখন পরিবেশে আর্সেনিকের দূষণ নিয়ে কাজ করেছিলাম, আমাদের কথা খুব একটা কেউ শোনেনি। আজকে কিন্তু আর্সেনিক খুব বড় একটা সমস্যায় পরিণত হয়েছে। তাহলে 20 বছর আগে যে সরকার ছিল তারা যে কোনো ভূমিকা নেয়নি বা কম দুর্বল ভূমিকা নিয়েছে, তাদের প্রশ্ন করা উচিত। সাধারণভাবে আমাদের জলবায়ু দূষণটা সমস্ত দেশের পরিস্থিতিকে প্রভাবিত করছে, এবং সেই কারণে আমার মনে হয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের যিনি আসবেন না, $200 মিলিয়ন কোনো টাকায় না, এর চেয়ে অনেক বেশি টাকা আছে। কিন্তু আমাদের আন্তর্জাতিক যে কূটনীতি এবং আন্তর্জাতিক উন্নয়ন কূটনীতি, এটা খুব দুর্বল। আমরা কিছুতেই সংগ্রহ করতে পারি না, আমরা একও হতে পারছি না অন্যান্য দেশের সাথে, আমরা নিয়ে নিজেদের অবস্থানটাও বোঝাতে পারছি না, এবং তার ফলে আমরা পিছিয়ে পড়ছি। তো আমার মনে হয় সংবাদটা তো অনেকদিন ধরেই আছে, এখানে দুর্নীতি পর্যন্ত অনেক হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় কার্যক্রম ততটা হয়নি। তো আমার মনে হয় আশা করা যাক এরকম একটা বিষয় নিয়ে সরকারও কিছুটা ভাববেন। সরকার যদি সবল হয়, দেখবেন যে এই যে মার্কিন কি বলে ওয়ার্ল্ড ব্যাংকের এর একটি কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী, অন্যতম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী খুব সবল ছিলেন। দোষ গুণ বিচার বাদ দেন, প্রধানমন্ত্রী সবল ছিলেন। এইটা তো তারা আশাই করতে পারে না যে একটা গরিব দেশের প্রধানমন্ত্রী সবল হতে পারে। তা আমাদের সকল ক্ষেত্রে একটু সবল হওয়া দরকার, এটা খুব প্রয়োজন। এর বাইরে আরেকটি শিরোনাম রয়েছে, আমরা এর আগে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম, 10 টাকা কেজি দরে গরিব মানুষকে চাল দেওয়ার যে প্রকল্প, এবং সেটিতে কিছু অনিয়মের সংবাদ আমরা দেখেছি বেশ কিছু, এবং অন্যদিকে এমনিতেই বাজারে চালের দাম বেড়ে যাওয়া সিন্ডিকেট করে সেটিও দেখেছি। আজ আমরা ওই শিরোনামের একটি ধারাবাহিকতা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মকর্তা সহ 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ওই কেলেঙ্কারি ঘটনায়, এবং 44 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। 44 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে, এটা সুসংবাদ। কারণ ওই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কবে কোনোদিন বিচার হবে কিনা তাও আমরা জানি না। তবে আমাদের দেশে তো এই চাল চুরির ইতিহাস খুব দীর্ঘ। 1971 সালের পরে 72 সাল থেকে চাল চুরি হচ্ছে। 44-45 বছরেও আমরা এই সিস্টেমটাকে কিভাবে ঠিক করতে হয়েছে আমরা শিখিনি। এটা আমাদের অদক্ষতা, আমাদের অযোগ্যতা, অনিচ্ছা, এই তিনটা জিনিসের যদি থাকে, আপনি তো বলতে পারেন না যে এটাকে থামানো যাবে না। আমরা যারা মাস্টাররা পড়াই, আমরা জানি স্টুডেন্টরা কোনটা চুরি করে কোনটা ফাঁকি দেয়। আমরা খাতা দেখলে বুঝতে পারি ফাঁকিবাজ স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট। তো সেক্ষেত্রে সরকার কেন করতে পারে না, আমি এটাও বুঝতে পারি না। সরকার বন্ধ কেন করতে পারে না, সেটাও বুঝতে পারি না। কিছুটা তো সিস্টেম লস হবেই, কিন্তু সিস্টেম লসের মাত্রাটা এমনটা হওয়া উচিত না। এটা আরো একটি দুর্ভাগ্যজনক, এবং কিছুটা হলো সরকারের জন্য কি বলবো, সরকারকে একটু লজ্জিত করেছে এই কারণে যে এটা ছিল একটা বড় একটা প্রকল্প। এটা নিয়ে প্রধানমন্ত্রী খুব সবার সামনে এসে বলেছেন 10 টাকা চাল আমি খাওয়াবো, বলেছিলাম আমি খাওয়াচ্ছি, সেটাই যদি চুরি হয়ে যায় তো তাহলে তার বলে লাভ হলো না। আমার মনে হয় তার কিছুটা হলেও তার সম্মানে আঘাত লেগেছে। তো তাতে যদি কয়েকজন সরকারি কর্মকর্তা চাকরি চলে যাওয়ার পরে এটা থামে, সুসংবাদ। 44 জন ডিলারের এই বাতিল হয়ে যাওয়ার পরে যদি থামে, সুসংবাদ। কিন্তু আমি 44 বছর ওই পিছনের দিকে তাকিয়ে এমনটা বলতে পারি না যে আগামীতে চুরি হবে না। আচ্ছা জনাব সঞ্চয় থেকে আমরা দেখেছি যে আমরা এখানে বসেই কতটা প্রশংসা করেছি যে এইরকম একটি উদ্যোগে। হ্যাঁ, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 10 টাকা কেজি চাল, অনেকে বলেছিল অসম্ভব। তো এটা হওয়ার পরে সবাই খুব খুশিও হয়েছিল। তো এইটি বাস্তবায়নের দায়িত্ব তো অবশ্যই একটি বড় দায়িত্ব, নজরদারি করা বাস্তবায়ন সরকারের একটি সরকারের যে কৌশল রয়েছে, কাঠামো রয়েছে, তো সেইখানে কেমন করে এমন একটি বিষয় যেটি প্রধানমন্ত্রীর সরাসরি নিজের বিষয়, তার মধ্যে এত বড় ঘটনা কি করে এত দ্রুত ঘটে ফেলতে পারে? তাহলে চিন্তা করেন যে চোরের বুকের মাপটা কত বড়। এই দেশে চোর তো শুধু চাল চুরি করে না, চোর সকল কিছু চুরি করে, প্রকল্প থেকে আরম্ভ করে চাল চুরি করে। তো এই দেশটা মোটামুটি তাদের বেশ একটা সবল উপস্থিতির মধ্যেই আমরা আগাচ্ছি। সমস্ত কিছুতে আপনি দেখতে পাবেন যে এমন একটা শ্রেণীর সঙ্গে জড়িত যারা চুরি করে নিজেদের অবস্থা ভালো করার জন্য সচেষ্ট হচ্ছে। তো তাহলে প্রধানমন্ত্রীকে যারা উপেক্ষা করতে পারে, এবং আমি যদি একটা চোর হতাম, আমি আর যাই হোক সব জায়গা থেকে চুরি করলেও আমি এই জায়গা থেকে চুরি করতাম না, কারণ প্রধানমন্ত্রী একটা সবল মানুষ। কিন্তু এরকম একটা সবল প্রধানমন্ত্রীর নাকের নিচে দিয়ে যদি চুরি করতে পারে, তাহলে আপনাকে চোরদেরকে বলতে হবে যে তাদের সাহস খুবই অসাধারণ রকম, তাদের ক্ষমতাও অসাধারণ রকম। তারা জানে যে পার কি করে পেতে যায়। আমি খুব একটা ইমপ্রেস না যে 44 জনের কাছে। এটা যদি হতো খবরদারি করার মাধ্যমে, তাহলে আমি বলতাম হ্যাঁ সরকারের যে সিস্টেমটা রয়েছে তারা কাজ করছে। আমরা এটা বলতে পারি না। আমার মনে হয়েছে
সরকারের এটা গাফলতি না, শুধু সরকার মনে করেছে আমি আমার দাবিটা বলেছিলাম নির্বাচনে, এটা তো হয়ে গেছে, 10 টাকা দিলাম, ওই 10 টাকাটা যে মানুষের কাছে চালটা যে পৌঁছাতে হবে এই ব্যাপারে কেউ নজর দেয়নি। এটা আমি মনে করি যে এই সরকারের ইদানিং কালে কিছু কিছু জিনিস চোখের সামনে আসছে, যেখানে নজরদারির অভাব বা তাদেরকে কেউ স্কুটিনি করতে পারবে, কেউ তাদেরকে নজরদারির মধ্যে রাখবে, সেটার অভাবের কারণে যেটা হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের, সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে এক ধরনের ধারণা হয়ে গেছে যে আমরা যাই করি না কেন আমাদের তো খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না। তবে আমি যতক্ষণ না এটা না থামে আমি বলবো না যে কোনো উদ্যোগ সফল হয়েছে। আমরা শিখে গেলাম, আমার আগামীতে যদি 8 টাকা দামের চাল খাওয়ানো হয় আমরা জিজ্ঞাসা করবো, অপেক্ষা করবো যে ভাই চালটা আগে পৌঁছাক, মানুষ খাক, তারপরে বলবে এটা সফল হয়েছে। তাহলে আমার মনে হয় গতবার আমরা যখন আপনার এই অনুষ্ঠানে আমরা প্রশংসা করেছিলাম, আমাদের প্রশংসাটা ঠিক ছিল না, কারণ আমরা পৌঁছাতে পারিনি। অনেকে পেয়ে ভালো বলেছে, সেটা আমরা একদিকে, হ্যাঁ সেটা আমরা বলেছি, কিন্তু 44 জন ডিলারের ডিলারশিপ চলে যাওয়া এটা ছোট বিষয় না। 44 জন ডিলার অনেক ডিলার। ইত্তেফাকের এই শিরোনামটি আমরা বলেছিলাম যে বাংলাদেশকে নিয়ে উগ্রবাদ বিরোধী সম্মেলনের উদ্যোগ নিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক নয়াদিল্লি সফর করবেন 3-4 ডিসেম্বর। খুব ভালো কথা। আমার তো মনে হয় বাংলাদেশের যে উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, এটা অন্য খুব কম দেশ সাফল্য অর্জন করেছে, তো পুলিশকে সাধুবাদ। তো পুলিশকে সাধুবাদ আমরা দেওয়ার সাথে সাথে স্মরণ করিয়ে দিতে চাই পুলিশকে যে যে সময় দরকার সে সময় করুন। কারণ আমার মনে হয় পুলিশ এই গত 3-4 মাসে যে দক্ষতা, 3 মাস হোলি আর্টিজানের পরে, এটা একটা বেশ প্রশংসা, অত্যন্ত প্রশংসাযোগ্য। তো তাহলে বোঝা যাচ্ছে পুলিশ যে কোনো সময় চাইলে এটা করতে পারে। তার পূর্বে 1 বছরটা যদি আপনি দেখেন, যে কয়েকজন নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে, সেটা জুলহাস মান্নান, ব্লগার, দীপেন, আরো যত মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু হত্যা, তাহলে কিছুটা হলেও দায় পুলিশকে করতে হবে। নজরদারিটা কেন তারা আগে করলো না? তারা তো জানে এভাবে আগাতে হয়, তারা যদি দক্ষতা তো তাদের রয়েছে, এটা যদি অবস্থা হয় তাহলে পুলিশ আগে করলো না কেন? এই প্রশ্নটা আসবেই। করেছো, ধন্যবাদ, আগে করলে না কেন? আমার মনে হয় এই চাপটা বাংলাদেশ সরকারের উপরে কেউ দিচ্ছে না। বাংলাদেশের জনমতটা গুটিয়ে ফেলেছে নিজেকে। গুটিয়ে ফেলার পরে যেটা হচ্ছে, জনমত সরকারের কাছে পৌঁছে রাজনৈতিক যে চাপ তৈরি করবে, সামাজিক যে চাপ তৈরি করবে, এটা খুব একটা বেশি হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের জন্য এখন একটা চিন্তার বিষয়। আরেকটি হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে নানা রকম শিরোনাম থাকছে, সংবাদ থাকছে, নতুন নেতৃত্ব কেমন হবে না হবে, পাশাপাশি সম্মেলনের যে আয়োজন সেটি নিয়েও আমরা শিরোনাম দেখতে পাচ্ছি নানান রকম। সম্মেলনের আয়োজন তো অবশ্যই হবে, এত বড় একটা বিষয়, এবং ভারত থেকে কে আসছে, পাকিস্তান থেকে কে আসছে, এইসব কথাবার্তা চলছে। তো আমার মনে হয় যে মৌলিক বিষয়টা চোখেই ধারণা পড়ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ পরিবারের আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছেন। তার মানে তিনি কিন্তু মৌলিকভাবে তার পারিবারিক যে সদস্যরা আছে তাদের উপরে অনেকটা নির্ভর। এটা আমাদের রাজনীতির একটা ঘটনা, এবং আপনি যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখেন তাহলেও একই কাণ্ডটা ঘটছে। কিন্তু আমাদের দেশের পার্থক্য হচ্ছে, অন্য দেশে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও থাকেন, তারাও কিছুটা সবল থাকেন। সেই তুলনায় আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনার বাদ দিয়ে অন্য কোনো দক্ষ রাজনীতিবিদের আপনি খুব একটা নজরে আনতে পারবেন না। আমার তো এই মুহূর্তে কারো মনে পড়বে, হয়তো কি বলে আশরাফুল ইসলামের কথা মনে হবে, কিন্তু তিনি তো রাজনীতি করেন বেশি, তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে অতটা সক্রিয় না। এরপরে আপনি কার নামটা বলবেন আওয়ামী লীগের মধ্যে? এটা কিন্তু দলের জন্য কিছুটা দুশ্চিন্তার বিষয়। তো আমার মনে হয় শেখ হাসিনা এটা বুঝতে পেরেছেন যে দলের জন্য এটা দুশ্চিন্তার বিষয়, এবং যারা তার পরিবারের লোক তারা অনেক সহজে দলের মধ্যে প্রবেশ করতে পারবে, অনেক সহজে উপরে উঠতে পারবে, অনেক সহজে দক্ষতা অর্জন করতে পারবে। এবং এটা লক্ষণীয় যে এদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের দেশে অসততা বা দুর্নীতির কোনো অভিযোগ নেই। এইটা তাদের জন্য একটা বড় সুবিধা। এটা কতদূর তারা নিয়ে যেতে পারবেন, কতদূর তারা করতে পারবেন, সেটা আমাদের দেখতে হবে। এবং এই সম্মেলনের পাশাপাশি আরেকটি বিষয় শুরু হচ্ছে, আগামী নির্বাচনের আগাম প্রস্তুতি শুরু আভাস পাওয়া যাচ্ছে আমরা নেতাদের কথা। অবশ্যই 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 কিন্তু আগামী নির্বাচন আপনি কাকে দিয়ে করবেন সেটা বিষয়। আমি তো চাইলেই বিএনপি নির্বাচন করলো, ধরেন বিএনপি, কিন্তু বিএনপির কোনো প্রতিষ্ঠান হিসেবে খুব একটা দুর্বল। বিএনপি একটা ভুল করছে। আপনি দেখুন যে যেখানে দেশের মানুষ জঙ্গিদের কথা বলছে, যে জঙ্গি দমন করা হয়েছে, বিএনপি সেখানে বলছে জঙ্গিদের মৌলিক অধিকার
মানবাধিকার রক্ষা করতে হবে, এটা ঠিক। এদিকে এখন তার বলার দরকার আছে। এটা তো তার কাণ্ড জ্ঞান বলে যে এই বিষয়টা, তাল জ্ঞান যে এই বিষয়টা, এটা মনে হয় দল হিসেবে বিএনপি দুর্বল হয়ে গেছে। বিএনপি তো এই অবস্থা আরো খারাপ, কারণ প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনকে মিলে দলের ভেতরে ভোট ঢুকতে পারবেন। আমাদের খালেদা জিয়া ম্যাডামের তো কোনো আত্মীয় স্বজন নাই যাদেরকে নিয়ে তিনি দলে ঢুকতে পারবেন। তো যদি খালেদা জিয়া চলে যান তাহলে তারেক জিয়াও তো নাই, ওনার আরেক ছেলে তো প্রয়াত, তো উনি কাকে নিয়ে বিএনপি টিকবে এটা বোঝা যাচ্ছে না। আর বিএনপির অবস্থা আওয়ামী লীগের অবস্থা যদি আমি সমানও ধরে নিই রাজনৈতিক ভাবে, প্রধানমন্ত্রীর তো লোক আছে, শেখ হাসিনার তো লোক আছে দল চালাবার, বিএনপি চালাবে কে? এটা কিন্তু বিএনপির জন্য অনেক বড় সংকট হয়ে গেছে। তো আমার মনে হয় যে দুটো দলকে পাশাপাশি দেখতে গেলে 10 বছরে আওয়ামী লীগ যতটা সবল হয়েছে সেই তুলনায় বিএনপি ততটা দুর্বল হয়েছে। তো আমার মনে হয় না নির্বাচন নিয়ে তারা ভাবছেন, নির্বাচন নিয়ে যে আমি নির্বাচনে জিতবো কি জিতবো না এটা নিয়ে তারা চিন্তিত না। সকল কারণেই আমি বলবো চিন্তিত না, যেটা আমাদের দুর্বল ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে বিএনপির দুর্বলতা সবকিছু মিলিয়েই। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিরোনাম রয়েছে বিদ্যুৎ যাওয়ার বিষয়টি, বিদ্যুৎ চলে যাওয়ার একটি বাড়ছে এরকম একটি শিরোনাম করা হয়েছে এখানে। এটা আপনি যদি 5 বছর আগে দেখেন তখন কিন্তু প্রচন্ড ভাবে বিদ্যুৎ যেত, সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। মাঝে এমন ছিল যে বিদ্যুৎ যায় না, আমি অমত অভ্যেসী হয়ে গেছিলাম। তাও এবারে যেমন মনে হচ্ছে এবার বিদ্যুৎ যাচ্ছে। তো একটা আমার মনে হয় যে আমাদের প্রয়োজনটা বাড়ছে, কিন্তু একই সাথে সাথে আমাদের দক্ষতা সেই তুলনায় বাড়ছে না। তো আমাদের দেশের নীতিগুলো যদি দেখেন আপনি, এটা জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন। জনগণ যেভাবে সরকার থেকে বিচ্ছিন্ন, সরকারও সেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। দুইটাই কিন্তু নিজেদের মধ্যে গুটিয়ে থাকতে চাইছে। এর ফলে যেটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, যদি জনগণের অসুবিধাও হয়, জনগণের প্রতিবাদ নাও শুনতে চাইতে পারি আমি, যদি না শুনতে চাই তাহলে তো আমার কিছু করার নেই। তো এখন আর মানুষের মধ্যে রেগে যাওয়ার ভাবটাও কমে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নেই। এই দক্ষতার বিষয়টা নিজের ইচ্ছার উপরে চলে গেছে। তো এইটার কোনো রাজনৈতিক দাম কাউকে দিতে হবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু এটা তো ঠিক যে আমাদের এই জ্বালানি বলুন বা আমাদের এই বিদ্যুৎ বলুন বা সমস্ত, এখানে হচ্ছে সবচেয়ে বেশি অর্থ, এখানে হচ্ছে সবচেয়ে বেশি চাওয়া পাওয়ার বিষয়, সেটাও কিছুটা হলেও বিতর্কিত হয়ে গেছে। এবং সেটা কেবলমাত্র রামপালের জন্য বিতর্কিত হয়েছে তা না, অন্যান্য ক্ষেত্রেও হয়েছে। এটা রাজনৈতিক দাম আমি জানি না হবে কিনা, সমীকরণে রাজনীতি আসবে কিনা। তবে এখন তো রাজনীতির ভয়টা তো সরকারের অনেক কম, যেহেতু কোনো বিরোধী দল এই মুহূর্তে নেই, সেই কারণেই বোধহয় সরকার আরেকটু আরাম করে চলতে পারছে, একটু ঢিলে ঢালা ভাবে দেশ চালাচ্ছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার। ধন্যবাদ প্রিয় দর্শক।